হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা কস্টিংয়ের কিছু এমসিকিউ সাজেশান দিয়ে দেবো তোমাদের। আগের ভিডিওতে আমরা অ্যাকাউন্টেন্সি দিয়েছিলাম, তোমরা ডেসক্রিপশন বক্সে চেক করতে পারো, সেখানে অ্যাকাউন্টেন্সি, কস্টিং, ট্যাক্সেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন প্লেলিস্ট করা আছে। সেখান থেকে তোমরা পুরো টপিকগুলো যেটা সেমিস্টার 1-এর আছে সিলেবাসও কমপ্লিট করতে পারো, এবং তোমরা এখানে ডেসক্রিপশন বক্সে গিয়ে চেকও করতে পারো যে সাজেশনসগুলো, ঠিক আছে। তো আজকে আমাদের কস্টিংয়ের সাজেশান হবে, তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো। তো দেখো কি বলেছে, ফার্স্ট কোশ্চেনটা বলছে পরিব্যয় হিসাব নিকাশ কি? দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের বাইরে থাকলে প্রয়োজন হয়? আগে থেকে প্রতিষ্ঠানকে তার উৎপাদন ব্যয় নির্ধারণে সাহায্য করে? অতীত ব্যয়ের বিশ্লেষণ ছাড়া আর কিছুই না, একমাত্র মুনাফাভোগী প্রতিষ্ঠানই গ্রহণ করতে পারে। এটার অ্যান্সার হবে আমাদের বিয়েটা। আগে থেকে প্রতিষ্ঠানকে তার উৎপাদন ব্যয় নির্ধারণে সাহায্য করে। বলছে কোনো ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি নিয়ে যে পরিব্যয় কেন্দ্র গড়ে ওঠে তাকে কি বলে? মানব সংক্রান্ত পরিব্যয়, উৎপাদন সংক্রান্ত, ব্যক্তিগত পরিব্যয় নাকি প্রাতিষ্ঠানিক পরিব্যয় কেন্দ্র? এটার অ্যান্সার হবে আমাদের ব্যক্তিগত। এবার হচ্ছে পরিব্যয় হিসাব নিকাশের মূল উদ্দেশ্য কি? বাহ্যিক ব্যবহারকারীদের প্রতিবেদন পেশ করা, ব্যয় নিয়ন্ত্রণ করা, অতিরিক্ত মুনাফা অর্জন নাকি ব্যয় হ্রাস করা? কস্ট কন্ট্রোল করা মানে ব্যয় নিয়ন্ত্রণ করা। তারপর বলছে পরিব্যয় হিসাব নিকাশ হলো কি? এক ধরনের কলা ও বিজ্ঞানের মিশ্রণ, এটা তো সবাই জানো। তারপর যে লাভ কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস উৎপাদন মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য উৎপাদন মূল্য, নাকি বিক্রয় মূল্য মাইনাস কস্ট প্রাইস বা প্রোডাকশনের জন্য? এইটাই হবে সেলিং প্রাইস মাইনাস কস্ট বা প্রোডাকশনের যত খরচ হয়েছে, ঠিক আছে, এইটা সাধারণত হয়ে থাকে। তারপর হচ্ছে একক প্রতি পরিব্যয় নির্ধারণ করা যে পদ্ধতিতে, সেটা আমাদের কি? পরিব্যয় হিসাব নিকাশ। ব্যয়ের একক কী উদ্দেশ্যে ব্যবহার করা? ব্যয় নিয়ন্ত্রণ, ব্যয় হ্রাস, নাকি ব্যয় নির্ধারণ করতে? ব্যয় নির্ধারণ করতে ধরো একটা সিমেন্টের 1 কেজির দাম 100 টাকা, তাহলে 10 কেজির দাম কত? সেই 1 কেজির দাম অনুযায়ী পাবো, এটা তাহলে পরিব্যয় একক হয়ে গেল, ঠিক আছে। কিলোগ্রাম কি? পরিব্যয় কেন্দ্র নাকি পরিব্যয় একক? এটা আমাদের হবে পরিব্যয় একক। কেজি বলেছে, কিলোগ্রাম, এগুলো সব ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা চেক করে নিতে পারো কস্টিং প্লে লিস্টে, ঠিক আছে। তাহলে কোনো প্রতিষ্ঠানের পরিব্যয় হিসাব প্রতিস্থাপন করার ক্ষেত্রে কোন বিষয়টি বিবেচনা করতে হয় না? না বলেছে প্রকৃতি, পরিকাঠামো, কম্পিউটারের ব্যবহার নাকি ব্যবস্থাপনার নীতি? কম্পিউটার ব্যবহার দেখে কি করবে? মানে কস্ট সিস্টেম ইনস্টলেশনের জন্য, ঠিক আছে। পরিব্যয় হিসাব নিকাশের প্রতিবেদন কখন প্রকাশ করতে হয়? যখন প্রয়োজন পড়ে, বছরের শেষে, নাকি ব্যবস্থাপনার ইচ্ছা অনুযায়ী? ব্যবস্থাপকের ইচ্ছা অনুযায়ী, যখনই দরকার পড়ে আমাদের কষ্টটাকে কন্ট্রোল করব। তারপর যে পরিব্যয় হিসাব নিকাশ কোন ধরনের ব্যয়ের উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়? অতীত নাকি ভবিষ্যৎ? দুটোতেই, তার মানে সিএরটা হবে, এ ও বি উভয়। এগুলো তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থিওরি পার্ট দিয়ে চলছে, ঠিক আছে। তাহলে পরিব্যয় হিসাব নিকাশ কিসের ভিত্তিতে মজুত পণ্যের মূল্যায়ন করা হয়? পরিব্যয়ের ভিত্তিতে, নাকি বাজার মূল্য যেটা কম, নাকি হলো বাকি? তাহলে পরিব্যয়ের ভিত্তিতে, কষ্টের ভিত্তিতে, আমাদের অ্যাকাউন্টেন্সিতে কমের কোনটা বেসিসে করা হয়ে থাকে। তারপর দেখো এইগুলো অ্যান্সার করাই আছে। পরিব্যয় কেন্দ্রের একটি উদাহরণ কি? মজুদ কাঁচামালের ভাণ্ডার, ঠিক আছে। পরিব্যয় এককের একটা উদাহরণ আমাদের কি হতে পারে? কিলোগ্রাম হতে পারে, ঠিক আছে। এগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। থিওরিতে প্রত্যেক কটা পার্ট ধরে ধরে আলোচনা করা আছে, এবং আজকে কি পার্ট 1 পার্ট 2 মানে এক্সারসাইজ 1 এবং এক্সারসাইজ 2 হবে। তারপর একটা হচ্ছে পরিব্যয় কেন্দ্র কোন স্থান বা যন্ত্রকে নির্দেশ করে? নৈবেত্তিক। তাহলে ধারাবাহিকভাবে উৎপাদনের কোন প্রক্রিয়াকে পরিব্যয় কেন্দ্র হিসাবে ধরা হয়ে থাকে? প্রক্রিয়া পরিব্যয় কেন্দ্র, ঠিক আছে। পরিব্যয় কেন্দ্র বলতে বোঝায় কি? একজন ব্যক্তি, একটি স্থান, একটি যন্ত্র, নাকি এদের সবকটি? পরিব্যয় কেন্দ্র যেখানে লোকও থাকতে পারে, যন্ত্রও থাকতে পারে, সব কিছুই, তাহলে এদের অ্যান্সার হবে কি? এদের সবকটি হবে এখানে, ঠিক আছে। তাহলে ঘনমিটার পরিব্যয় একক হিসাবে ব্যবহৃত হয় নিচের কোন শিল্পের জন্য? কাঠ, গ্যাস, নাকি ঢালাই? সবকটি, মানে ঘনমিটার মানে কিউবিক মিটার। টন কিলোমিটার পরিব্যয় একক ব্যবহৃত হয় কিসের? দ্রব্য পরিবহনের জন্য, ঠিক আছে। তারপর কি বলেছে? সিমেন্ট শিল্পের জন্য যেটা হয় সেটা টন। উৎপাদন ব্যয় সঠিকভাবে নির্ণয় করতে হিসাবে যে নতুন শাখার সৃষ্টি হয়েছে, সেটা হলো পরিব্যয় হিসাব নিকাশ। পরিব্যয় হিসাব নিকাশের উদ্দেশ্য আমাদের কি? উৎপাদন ব্যয় নির্ণয় করা, বিক্রয় মূল্য, নাকি হলো দুটোই? ঠিক আছে, এই ক্ষেত্রে অ্যান্সার হবে দুটোই, ওকে। তারপর হচ্ছে পরিব্যয় হিসাব নিকাশের সীমাবদ্ধতা হলো অপ্রয়োজ্যতা নাকি অপ্রয়োজনীয়তা? দুটোই হবে। আবার হচ্ছে একটা এদের কোনোটিই না, দুটোই হবে, ঠিক আছে। তাহলে পরিব্যয় হিসাব নিকাশে যে সকল লেনদেনের উপর ভিত্তি করে যাবতীয় তথ্য পরিবেশন করা হয় তাহলে অভ্যন্তরীণ এবং বাহ্যিক। তাহলে পরিব্যয় হিসাব নিকাশে মজুত পণ্যের মূল্যায়ন করা হয় ক্রয় মূল্যর ভিত্তিতে নাকি এইটাতে? এতে অ্যান্সার হবে ক্রয় মূল্য। কোনো প্রতিষ্ঠানে পরিব্যয় হিসাব ব্যবস্থা প্রতিস্থাপন করার আগে যে বিষয়গুলোকে দেখতে হয়: ব্যবস্থাপকের সরলতা, গ্রহণযোগ্যতা, কারবারের প্রকৃতি। এটা দুটোই হবে। এগুলো না তোমাদের একদম মুখস্থ থাকা দরকার, যেগুলো তোমাদের এমসিকিউতে করতে পারো। নিচের প্রতিষ্ঠানটা কোন প্রতিষ্ঠানে পরিব্যয় প্রতিস্থাপনের প্রয়োজন? উৎপাদনকারী, ম্যানুফ্যাকচারিং, নাকি ট্রেডিং? ম্যানুফ্যাকচারিং, উৎপাদনকারী, ঠিক আছে। ক্রয় বিক্রয় হবে না। পরিব্যয় হিসাব ব্যবস্থার প্রতিষ্ঠা যে বিষয়গুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এই সব কটা: কর্মচারীদের মনোভাব, গ্রহণযোগ্যতা, দক্ষ শ্রমিকের অভাব। তারপরে কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিব্যয় হিসাব নিকাশ অবলম্বন করা দরকার?
দরকার নেই, প্রয়োজন নেই। যারা ইনভেস্টমেন্ট করে তাদের ক্ষেত্রে আবার কী কষ্ট কম, তারা ইনভেস্ট করে থাকে। তারপর তাকে এখানে শূন্যস্থান পূরণগুলো বলেছে, এগুলো আমাদের কী আছে দেখো। পরিব্যয় কেন্দ্র উৎপাদন কার্যের অন্তর্গত কোন বিশেষ ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত, ঠিক আছে। এটা আমাদের বলছে ড্যাশ, এটা হলো ক্রিয়া হবে, ঠিক আছে। ড্যাশ হলো সরল পরিব্যয় এককের উদাহরণ। আমাদের যেটা সিঙ্গেল আছে, ঠিক আছে, সেটা আমাদের হবে টন, ঠিক আছে। একটি যুক্ত পরিব্যয় এককের উদাহরণ সেটা আমাদের কি টন কিলোমিটার, যেটা দুটো একক আছে সেটাকে যুক্ত বলে। কিলোওয়াট হলো কি একটা সরল একক, ঠিক আছে, বিদ্যুৎ জন্য ব্যবহার করা। তারপরে কিলোগ্রাম হলো কি একটাও কি সরল পরিব্যয় একক, যুক্ত পরিব্যয় একক, নাকি উৎপাদন পরিব্যয় একক, নাকি সেবা দায়ী। এটার অ্যান্সার হবে সরল পরিব্যয় একক। পরিব্যয় হিসাব নিকাশ ড্যাশ বিজ্ঞানের অন্তর্গত, এটা সামাজিক সোশ্যাল সায়েন্স বলা হয়ে থাকে। ড্যাশ ব্যয়কে পরিব্যয় নির্ধারণে বিবেচনা করা হয় না। মুনাফা জাতীয় মূলধন জাতীয় আরোপিত নাকি ধারণাগত, এই বাদবাকিগুলো করা হয়, কিন্তু মূলধন জাতীয় ক্যাপিটাল যেটা মানে কোনো বাড়ি বিক্রি করলে ইত্যাদি এইগুলোকে ধরা হবে না, ঠিক আছে। তাহলে মূলধন জাতীয় এটার হলো অ্যান্সার হয়ে থাকবে। একটা সাধারণ বাড়ি আছে 10 লাখ টাকা দিয়ে বিক্রি করলে, এটার সাথে কষ্টের কি লেনদেন। কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের জন্য যে বিভিন্ন উপাদান বাবদ যে খরচ তাদের সমষ্টিকে ওই দ্রব্য বা সেবার কী বলা হয় পরিব্যয়, এটা হলো ডেফিনেশন। ড্যাশ হিসাব নিকাশ ব্যবস্থা সীমাবদ্ধ কারণেই, কোন হিসাব নিকাশ আর্থিকের জন্য, আর্থিক মানে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের সীমাবদ্ধতার কারণে আমাদের কস্ট অ্যাকাউন্টিং এসেছে। শুধুমাত্র পরিব্যয় নির্ধারণ করা না, পরিব্যয় নিয়ন্ত্রণ করা। দেখো যেগুলো আমার এখন মুখে এসে গেছে, একদম মনে আমরা ইজিলি করতে পারছি, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। তারপর এখানে চার্ট মেলাতে বলেছে, ঠিক আছে, এটা তোমরা দেখে নাও। ইস্পাত শিল্প আমাদের কী হতে পারে টন, রেলপথ নির্মাণ কিলোমিটার, ঠিক আছে, রাসায়নিক শিল্প কিলোলিটার, আর বিদ্যুৎ শিল্প আমাদের হতে পারে মেগাওয়াট, ঠিক আছে। এই চারটা করা আছে, ঠিক আছে। এই চারটা এখানে দেখে নাও, এটা আমাদের হলো এইটা হবে। এবার এইখানটায় অ্যান্সার আমাদের বাছতে হবে, এখানে যে অ্যান্সারটা হবে সেটা আমাদের হচ্ছে সি এরটা, ওকে। তারপরে আমাদের কি আছে বিভাগ বলা আছে, ঢালাই বিভাগ, এইগুলো যেগুলো আমাদের পরিব্যয় কেন্দ্রর অন্তর্গত হবে সেগুলো দেখে নাও। এখানে বিভিন্ন পরিব্যয় কেন্দ্র আছে, ঠিক আছে। আর এখানকার অ্যান্সার হবে বি এরটা, ওকে। এগুলো তোমাদের যাতে তোমরা এক্সপোজার পাও, কেমন কি কোশ্চেন আসতে পারে এগুলো তোমরা জানতে পারো, তার জন্যই করে। এগুলো হিসাব খাত আছে। অবচয়, অবচয়টা কি আমাদের আরোপিত, ঠিক আছে, এরকম এইটা হলো অ্যান্সার আছে, ওকে। তারপর দেখো এখানে সঠিক যে ব্যাখ্যা তার অ্যাসারশন আর রিজন, এই যে ব্যাপারটা আছে না এইটা বলেছে। বলছে পরিব্যয় হিসাব নিকাশ হলো একদম যুক্তি ও সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত তথ্য। পরিব্যয় হিসাব নিকাশে কোনো প্রমাণযোগ্য বিজ্ঞান নয়। সকল ধরনের প্রতিষ্ঠানের জন্য এই ধরনের হিসাব নিকাশ অপ্রয়োজনীয়। পরিব্যয় হিসাব নিকাশ ব্যবস্থা অবলম্বন করলে প্রতিষ্ঠানে যে মুনাফা অর্জন করবে এমন কোনো নিশ্চয়তা নেই, নাকি পরিব্যয় হিসাব নিকাশ সমরূপ বা অভিন্ন পদ্ধতি। এটা হলো প্রথমেরটাই হবে, কেন পরিব্যয় হিসাব নিকাশ কোনো প্রমাণযোগ্য বিজ্ঞানে, তার জন্য যুক্তি আর কোনো অভিজ্ঞতার বেসিসে তৈরি হয়েছে। সব ধরনের প্রতিষ্ঠানের জন্য পরিব্যয় হিসাব নিকাশ প্রয়োজন নয়। এটা কোনটা ব্যাখ্যাটা হচ্ছে দেখো, এটা সি এর ব্যাখ্যাটা হবে। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে পরিব্যয় হিসাব ব্যবস্থা যতটা প্রয়োজন ক্রয় বিক্রয়ের কাজে লিপ্ত, মানে ট্রেডিং কনসার্নের জন্য লাগবে না, কিন্তু ম্যানুফ্যাকচারিং কনসার্ন তাদের জন্য আমাদের কি হলো ব্যাখ্যাটা সঠিক। তাহলে এর অ্যান্সারটা হবে সি এরটা, ওকে। বোঝাতে পারছি? তাহলে এইগুলোই তোমাদের এরকম আসবে, ঠিক আছে। তাই এই জিনিসগুলো তোমাদের ভালো করে জানতে হবে। তারপর বলছে সত্য মিথ্যা, ঠিক আছে। ক্রয় মূল্যের তুলনায় বেশি দামে পণ্য বিক্রয় করা গেলে তবেই লাভ হবে। আর্থিক ব্যবস্থাপনা পণ্যের উৎপাদন ব্যয় আলাদাভাবে নির্ণয় করা যায়। পরিব্যয় নির্ধারণ এবং পরিব্যয় হিসাব নিকাশ মূলত এক নয়, শুধুমাত্র অতীতের লেনদেনের উপর ভিত্তি করে পরিব্যয় নির্ধারণ করা হয়ে থাকে, ঠিক আছে। এগুলোর মধ্যে কোনটা সত্য সেটা আমাদের দেখতে হবে, আর কোনটা মিথ্যা, ঠিক আছে। এগুলোর মধ্যে হলো 3এরটা হলো 1এরটাই হলো সত্য, আর বাকি যেই দুটো আছে সেইগুলো আমাদের হলো মিথ্যা আছে, ঠিক আছে। এটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এবং এটা আমাদের কি যে অপশানটা হবে সেই অপশানটা আমাদের দাগ দিতে হবে। এটার অ্যান্সার হলো ডি এরটা, ওকে। তাহলে ব্যবস্থাপনার প্রয়োজনে যে কোনো সময় পরিব্যয় সংক্রান্ত তথ্যের প্রয়োজন হতে পারে, হ্যাঁ ঠিক। পরিব্যয় হিসাব নিকাশ কারবারের সকল ব্যয়ের অন্তর্ভুক্ত করা হয় না, এটাও ঠিক। পরিব্যয় হিসাব নিকাশ মজুত পণ্যের শুধুমাত্র ক্রয় মূল্যে হয়ে থাকে, এটাও ঠিক। পরিব্যয় আধুনিক কৌশলগুলো সব ধরনের প্রতিষ্ঠানের জন্য না, এটা খালি হলো ম্যানুফ্যাকচারিংয়ের জন্য ম্যাক্সিমাম লাগে, ঠিক আছে। তাহলে এই অপশানটা যেটা হবে মানে 3টে ঠিক একটা ভুল, সি এরটা আমাদের হচ্ছে, ঠিক আছে। এবার দেখো এটা আমাদের সেকেন্ড চ্যাপ্টারে এসে গেছি, ঠিক আছে। সেকেন্ড চ্যাপ্টারের বলেছে পরিব্যয় শ্রেণীবিভাগ থেকে, এইটাও তোমাদের ডেসক্রিপশন বক্সে করা আছে, তোমরা দেখে নিতে পারো। যেমন উৎপাদনের ভিত্তিতে ব্যয়কে কয় ভাগে ভাগ করা যায়, 3 ভাগে। ব্যয় হয়ে যাওয়ার পর যে ব্যয় নির্ধারণ করা হয় তাকে কি বলা হয়ে থাকে, নিয়ন্ত্রিত নাকি হলো ঐতিহাসিক ব্যয়, হিস্টোরিক্যাল কস্ট। একক প্রতি স্থির ব্যয় কমে যায় যখন, ঠিক আছে, তখন উৎপাদনের পরিমাণ কি হয়ে যায়, বেড়ে যায়, ঠিক আছে। স্থির ব্যয় যখন কমতে থাকবে, ধরো 1 লাখ টাকাই আমাদের হলো খরচা আছে, যত তুমি উৎপাদন বাড়াচ্ছ, ধরো 1 লাখ দ্রব্য
দ্রব্য বানাচ্ছ, তাহলে কি একটা ফ্যাক্টরির জন্য 1 লাখ টাকা দিতে, তাহলে 1 লাখ দ্রব্য যে মাত্র 1 টাকা হলো উৎপাদনের পরিমাণের অনুযায়ী হচ্ছে, তাই না? তার জন্য এইটাতে কি হয়, উৎপাদনের পরিমাণ বেড়ে গেলে তাহলে একক প্রতি স্থির ব্যয় আমাদের কি হতে থাকে, যে কমে যায়। তাহলে এক্ষেত্রে হলে অ্যান্সারটা হবে 1-1টা, উৎপাদনের পরিমাণ বেড়ে গেলে আমাদের হয়ে থাকে। হিসাবটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এই জিনিসগুলো তোমাদের বুঝে বুঝে করতে হবে, এগুলো তোমরা মনেও রাখো, এগুলো তোমাদের ডাইরেক্ট কোশ্চেনের জন্য লাগবে, ঠিক আছে? সেকেন্ডেরটা উৎপাদনের পরিমাণ বেড়ে গেলে মোট পরিবর্তনশীল ব্যয় বেড়ে যায়। যে ব্যয় পণ্য উৎপাদন সরাসরি সাহায্য করে তাকে মুখ্য বা প্রত্যক্ষ ব্যয় বলে। কোন কারখানা অগ্নিবীমা কোনটার মধ্যে পড়ে? প্রোডাকশন সংক্রান্ত। কেন? জিনিসপত্র রাখা থাকে, সেগুলো প্রোডাকশনের কাজেই লাগছে। তো হিসাব রক্ষণের বেতন সেটা কোন ধরনের? অফিস সংক্রান্ত। অ্যাকাউন্টেন্টের গুদামঘরের ভাড়া, গুদামঘরে কী করা হয়? জিনিসপত্র রাখা হয় বিক্রি ইত্যাদি করার জন্য। তাহলে এটা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্টের মধ্যে আমাদের পড়বে, ঠিক আছে? তারপর আমাদের কি বলেছে, ব্যয়ের ওপর ভিত্তি করে পরিবর্তনশীল একটা হয়ে থাকে আর একটা কী হয়ে থাকে, স্থির ব্যয়, ঠিক আছে? ব্যবহারের উপর, বিহেভিয়ারের উপর ভিত্তি করে এই ধরনের ব্যয় নিরন্তরভাবে করা যেতে হয়ে থাকে, এটা স্থির ব্যয়। অনুদান থেকে স্থির ব্যয় বাদ দিলে, মানে কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে আমাদের কী পাওয়া যায়, নেট মুনাফা, ঠিক আছে? নেট প্রফিট। নিচের ব্যয়গুলির মধ্যে কোন ব্যয়টিকে পরিব্যয় হিসাবে অন্তর্ভুক্ত? এটা সিম্পল ব্যাড ডেট, এটা কারখানার ভাড়া, যন্ত্রপাতির অপচয়, বিজ্ঞাপন খরচ, এগুলো তো সব ধরা হবে, কিন্তু ব্যাড ডেটটা আমাদের ধরা হবে না, ঠিক আছে? এগুলো তোমরা স্পেসিফিক্যালি ডিটেলে জানতে চাও, তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে জানতে পারো। অর্ধ পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ কি? এখানে একটা টেলিফোন খরচ, ঠিক আছে? একটা পার্ট চেঞ্জেবল আর একটা পার্ট ফিক্সড, ঠিক আছে? নিচের ব্যয়গুলির মধ্যে কোনটা কারখানা সংক্রান্ত ব্যয়? ঠিক আছে, কারখানার রক্ষীর বেতন, যে হলো দেখাশোনা করছে সুপারভাইজারের, ঠিক আছে, ফ্যাক্টরি সুপারভাইজারের। তারপর হচ্ছে শাড়ি উৎপাদনের প্রত্যক্ষ ব্যয় কি? সুতো ক্রয়ের ব্যয়, সুতো ব্যবহৃত কীটনাশক, নাকি সুতো মজুত করার জন্য ব্যয়, নাকি শাড়ি তৈরিতে ব্যবহৃত রং? এটা হলো সুতো ক্রয়ের ব্যয় হবে। উৎপাদন ব্যয়ের প্রকৃতির ভিত্তিতে ব্যয়কে মূলত কটা ভাগে ভাগ করা হয়ে থাকে? ঠিক আছে, এটা হলো 2টো ভাগে ভাগ করা হয়ে থাকে। অর্ধ পরিবর্তনশীল ব্যয় হয়ে থাকে কিছুটা পরিবর্তনশীল কিছুটা স্থির, মানে কি এই যে সিএরটা। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে ব্যয়কে বিবেচনা করা হয় না স্থির ব্যয়, মানে যেটা কি সারাক্ষণই হতে থাকবে, আমাদের সেই ব্যয়টাকে আমি কী বিবেচনা করব? 10 লাখ প্রোডাকশন হলেও 1 লাখ টাকা ধরো আমাকে ফ্যাক্টরি কস্ট দিতে হচ্ছে, ফ্যাক্টরি রেন্ট, আর বাকি না হলেও দিতে হবে। তাহলে এটার সাথে কি ডিসিশন? এটা তো হবেই, আলাদা করে আমাদের ভাবার দরকার নেই। বলছে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করলে একক প্রতি কী কমে যায়? স্থির ব্যয় কমে যায়। এক্ষুনি বলে আসলাম যে 1 লাখ দ্রব্য উৎপাদন হচ্ছে, 1 লাখ টাকা ফ্যাক্টরি ভাড়া। আবার যদি 2 লাখ হয় তখন আরও কমতে থাকবে পার ইউনিট। সাময়িকভাবে উৎপাদন বন্ধ হয়ে গেলে কোন ব্যয় হতে থাকে? স্থির ব্যয়। বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল মানে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কি পাওয়া যায়? অনুদান, কন্ট্রিবিউশন পাওয়া যায়, ঠিক আছে? যেটা আমরা বার করলাম যে নেট প্রফিট যেভাবে পাওয়া যায় সেরকমভাবে ওটাকে রিভার্স করে দিলে আমাদের কি পাওয়া যাচ্ছে? কন্ট্রিবিউশনটা পাওয়া যায়, যেটা হলো অ্যান্সার হলো আমাদের অনুদান, ঠিক আছে? এগুলো তোমরা ভালো করে এই এমসিকিউগুলো একদম মাইনুটলি তোমরা লক্ষ্য করতে থাকো, ঠিক আছে? এইগুলো তোমরা জানলে তোমরা ইজিলি বুঝতে পেরে যাবে যে কী করে আমাদের এই চ্যাপ্টারের কোশ্চেন্সগুলোকে আমরা অ্যাপ্রোচ করবো, এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে এইগুলো শেয়ার করো। তাছাড়া তো তোমরা যদি একদম ডিটেলে জানতে চাও, আমাদের অ্যাকাউন্টেন্সি, কস্টিং, ট্যাক্সেশনের মানে কস্টের পুরো সিলেবাস কমপ্লিট করা আছে প্রত্যেকটা অঙ্ক ধরে, ঠিক আছে? তারপর একটা দেখো, অনুদানের ক্ষেত্রে স্থির ব্যয় বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়, সিম্পল। কারখানা ভাড়া উৎপাদন না হলেও দিতে হয়, আবার দিতে না হলেও আবার দিতে হবে, এটা কি? স্থির ব্যয়। সেলস ভ্যালু থেকে টোটাল কস্ট বাদ দিলে কি হতে পারে? লাভও হতে পারে আবার ক্ষতিও হতে পারে। তাহলে খালি লাভ বললে আমাদের এখানে হবে না। ক্রেতার কাছে পৌঁছে দেওয়া যাবতীয় ব্যয় এই ধরনের ব্যয়ের অন্তর্ভুক্ত কিসে হয়? বিপণন মানে মার্কেটিং, মানে আমি তো একটা জিনিস বানিয়ে এবার লোকের কাছে পৌঁছে যেতে হবে। তো আমার যে ইউটিউব চ্যানেলটা আছে তোমরা শেয়ার করলেই তো আমি সবার কাছে পৌঁছে যেতে পারবো, সেরকমই। গুণগত মান বৃদ্ধির জন্য যে গবেষণা সংক্রান্ত ব্যয় হয় তাকে আমাদের কি বলা হয়ে থাকে? উন্নয়ন সংক্রান্ত ব্যয়, ঠিক আছে? গুণগত মান বৃদ্ধির জন্য। এবার কি বলছে? যে ব্যয় সমষ্টিকে নির্দিষ্টভাবে কোনো উৎপাদিত পণ্যের জন্য ব্যয়িত হয়েছে বলে চিহ্নিত করা হয় তা আমাদের কি? প্রাইম কস্ট, ঠিক আছে? নির্দিষ্টভাবে প্রত্যক্ষ ব্যয় যেটাকে আমাদের বলা হয়ে থাকে, ঠিক আছে? এই ব্যয়গুলোর সমষ্টি হলো উপপরিব্যয়, মানে কি অপ্রত্যক্ষ ব্যয়। আদার এক্সপেন্সের সমষ্টি হলো আমাদের উপপরিব্যয়, আদার কস্টে। এই ব্যয়কে নির্দিষ্টভাবে কোনো উৎপাদিত পণ্যের জন্য চিহ্নিত করা যায় না, এটা আমাদের কি হয়ে যাবে? ওভারহেডই হবে, উপপরিব্যয়, ঠিক আছে? সমস্ত অপ্রত্যক্ষ ব্যয়ের সমষ্টি। এবার কী বলছে দেখো, 200 এককের জন্য 400 টাকা ব্যয় হচ্ছে এবং 300 এককের জন্য ব্যয় হচ্ছে 500 টাকা। এই ধরনের ব্যয় কি হচ্ছে? এই ধরনের 200-র জন্য 400, তাহলে এটা আমাদের কি? অর্ধ পরিবর্তনশীল ব্যয়। এখানে কি দেখো, 200-র জন্য 400 মানে 2 টাকা, আবার 300-র জন্য 500 মানে কমে গেল। 2-এর থেকে কত 1 পয়েন্ট কত একটা হবে, তার মানে কি যত আমাদের ইনক্রিজ হচ্ছে ইউনিট, ঠিক আছে, আমাদের হলো ওভারঅল কাস্টের মধ্যে পরিবর্তনের সাথে 100 ইউনিট চেঞ্জ হলো, কমে গেল। তাহলে এটা আমাদের কী হবে? অর্ধ পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ হয়ে থাকবে, ঠিক আছে? এটা তোমাদের মনে রাখবে, এবার তোমরা যদি ডিটেলে জানতে চাও কী করে কী হচ্ছে, ঠিক আছে, এগুলো তো ভিডিওর মধ্যে ডাইরেক্ট বলা যাচ্ছে না এত ডিটেলে, তো তোমরা সেটা ডিসক্রিপশন বক্সে চেক করতে পারো, ঠিক আছে? এটার অ্যান্সার আমাদের হয়ে যাবে
অর্ধ পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে উল্লেখ করা হবে। ওকে, তারপর বলেছে দেখো 1000 এককের জন্য 4000 টাকা এবং 2000 জন্য 4000, মানে কি একক বাড়ুক বা কমুক আমাদের কি 4000ই হচ্ছে, তাহলে এটা স্থির ব্যয়। অবচয় হলে এই ধরনের ব্যয়ের উদাহরণ, ঠিক আছে, যেটা হলো যন্ত্রপাতি যে ডেপ্রিসিয়েশন হচ্ছে আমাদের, উৎপাদন এবং স্থায়ী উপপরিব্যয়। ঠিক আছে, উৎপাদন ব্যয়ের ওপর মুনাফা 33.31% ও বিক্রয়ের ওপর মুনাফা কত। দেখো এইটার হলো পুরো এক্সপ্লেনেশন আছে, কিন্তু আমি তবু আরেকবার বলে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে 33.31%কে প্রথমে হলো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এর উদাহরণ, এটা অঙ্ক করা আছে। এটাকে প্রথমে আমি নর্মালে এনে 100/3% করলাম, 100/3%কে পার্সেন্টেজটাকে হাঁটালে 1/3 হচ্ছে। কেন হচ্ছে? 25%কে আমরা কি লিখি 25/100, সেরকম 1/3 হচ্ছে। তাহলে অন কস্ট মানে কস্টের ওপর 1/3 বলা আছে, সেলের ওপর 1/4 হবে। মনে রাখবো এখন কস্ট থেকে সেলে যাবো +1 হবে, আর সেল থেকে কস্ট হবে -1, তাহলে 1/4 হয়ে গেল। এবার ইন্টু 100 করবো, 25% বেরিয়ে গেল। ঠিক আছে, এইটা আমি জাস্ট তোমাদের বলে দিলাম, তোমরা যদি ডিটেলে চাও সেটা তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে চেক করে নিতে পারো। বাকি অ্যান্সার্সগুলো এরকম হবে। ঠিক আছে, এইটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপর হচ্ছে দেখো বিক্রয়ের ওপর মুনাফা, মানে এবার বলে কি সেলের ওপর 33.13%, এটা 1/3, তাহলে কস্টে কত হবে? কারণ হাফ, তাহলে হাফের কত পার্সেন্ট হচ্ছে? 100 দিয়ে গুণ করে 50%। ঠিক আছে, এইভাবে প্রত্যেক কটা সামসের অ্যান্সার হবে, তোমরা এইভাবে করে দেখতে পারো। বা তোমাদের যদি একটু বুঝতে অসুবিধা হয়, স্যার এটা আমি ঠিক বুঝতে পারলাম না, তখন তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে ওইখানে কস্ট ট্যাক্সের যে ভিডিও আছে প্লেলিস্ট আছে সেখান থেকে দেখে নিতে পারো, পুরো ধরে ধরে সুন্দর করে বোঝানো আছে। ঠিক আছে, তারপর কী বলছে, যদি উৎপাদন ব্যয়ের ওপর মুনাফা 25% হয়, তাহলে বিক্রয়ের ওপর মুনাফা কত হবে? তাহলে 25% মানে কি 1/4, ঠিক আছে, কস্টের ওপর, তাহলে সেলে কী হবে 1/5, মানে 1/5, মানে ইন্টু 100 20%। মুখে মুখে হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যদি শিখে নাও ভালো করে তাহলে করতে পারবে। এর মুখ্য পরিব্যয়ের সঙ্গে উপপরিব্যয় যোগ করলে কী হয়? মোট ব্যয়। দেখো প্রাইম কস্ট হয়, তারপর তো বিভিন্ন ওভারহেড যোগ হয়ে লাস্টে গিয়ে আমরা টোটাল পাই, টোটাল কস্ট পাই। প্রত্যক্ষ কাঁচামাল বাবদ আয়, প্রত্যক্ষ শ্রম ব্যয়, মানে সমস্ত প্রাইম জিনিসগুলো, মানে ডাইরেক্ট এক্সপেন্সেসগুলো, এগুলো আমাদের কি হয়? মুখ্য ব্যয়ের উদাহরণ। দেখো বিক্রয়ের ওপর মুনাফা 16.3-2, মানে এটা কত হয়ে যায়? 50/3%, এটাকে ভাগটা করে নিয়ে ওই যত হবে এটা 20% হচ্ছে। ঠিক আছে, এইভাবেই করতে হবে। পণ্যের মোট উৎপাদন ব্যয় জানার জন্য উৎপাদন সংক্রান্ত যাবতীয় ব্যয় একত্রিত করে একটা বিবরণী প্রস্তুত করে। কী করি? যেটা আমি শিখালাম তোমাদেরকে, সেটা আমাদের কি কস্ট শিট। ঠিক আছে, কস্ট শিটের ফরম্যাট সব কিছু বলা আছে কস্টিংয়ের প্লে লিস্টে, পুরো সিলেবাসই কমপ্লিট করা আছে। ঠিক আছে, সেম ওয়ানের। বিক্রিত পণ্য ক্রেতার কাছ থেকে ফেরত এলে তাকে কি বলা হয়ে থাকে? এটা হলো অ্যাকাউন্টেন্সিরও বেসিক পার্ট। রিটার্ন ইনওয়ার্ড বলা হয়ে থাকে। কেন? আমাদেরকে বিক্রি করে দিচ্ছে, আমার বাইরে যাচ্ছে, আবার ফেরত আসছে, তার মানে কি আমাদের দিকে আসছে, ইনওয়ার্ড আসছে। রিটার্নটা কী হচ্ছে? ইনওয়ার্ড। ঠিক আছে, তারপর একটা ওপরেরটা হবে কস্ট অফ সেলস, হবে বিক্রয় মূল্য থেকে মোট মুনাফা বাদ দিলে। আর বলছে কোনো একটি কারখানা ব্যয়ের জন্য যে উপপরিব্যয় বাদ দিলে পাওয়া যায় মুখ্য ব্যয়। ঠিক আছে, মানে প্রাইম কস্ট থেকে আমাদের যে টোটাল যে ওয়ার্ক কস্ট থেকে আমাদের ওভারহেড বাদ দিলে আমরা প্রাইম কস্ট পেয়ে যাবো। সেলস পার ইউনিটের ফর্মুলা এটা, টোটাল সেলস বাই সেল ইউনিট। ঠিক আছে, কত হয়েছে? প্রোডাকশানেরও ফর্মুলা কী হবে? প্রোডাকশান পার ইউনিটে যত আমাদের উৎপাদন ব্যয় হয়েছে আর যত উৎপাদনের ইউনিট। প্রফিট পার ইউনিটের ফর্মুলা কী হবে? মোট বিক্রয় মূল্য থেকে মোট বিক্রয় মূল্য মাইনাস বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয় বা বিক্রয়ের পরিমাণ। ঠিক আছে, এইগুলো কেন বলছি? তোমাদের এমসিকিউর থেকে এগুলো তোমাদের জানার দরকার। ঠিক আছে, এগুলো তোমরা মনে রাখবে। দেখতে পাচ্ছ যে এখানে কনজাম্পশন অফ র মেটেরিয়াল, ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট এক্সপেন্সেস, ফ্যাক্টরি ওভারহেড বলে দেয়। প্রাইম কস্ট বার করতে, তাহলে ফ্যাক্টরি ওভারহেড নেবো না, খালি ডাইরেক্টগুলোই নেওয়া হবে। তাহলে কত? 3.5 লাখ হবে, 2 লাখ, 1 লাখ, আর এদিকে কত? 50,000। ঠিক আছে, তাহলে এইটা তোমাদের কি পুরোপুরি আমি বলে দিলাম যে এইরূপ এমসিকিউগুলো আসবে। ঠিক আছে, এখানে ধরো লাস্ট একটা পার্ট করে নেওয়া যাক। এখানে বলেছে যে বিকল্পগুলো সত্য। ঠিক আছে, এখানে তোমরা পড়ে দেখে নিতে পারো। যে ব্যয় পণ্য উৎপাদনে সাহায্য করে প্রত্যক্ষ ব্যয় বলে। ঠিক আছে, এটা ঠিক। কুড়িন বাবদ ক্ষতিকে উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত করা, এটা ভুল। নতুন পণ্য উৎপাদন করার জন্য যে বহন ব্যয় হয় তাকে উন্নয়ন সংক্রান্ত পরিব্যয় বলে। ঠিক আছে, উৎপাদন হোক বা না হোক স্থির ব্যয় করে যেতে হবে। ঠিক আছে, তাহলে দুটো এখানে ঠিক আছে, দুটো এখানে ভুল আছে। ঠিক আছে, তাহলে 1 আর 4 ঠিক, আর হলো লাস্টের মিডিলের দুটো আমাদের কী আছে? ভুল। ঠিক আছে, এইগুলো সেরকম ব্যয় হলো কোনো কিছু পাওয়ার জন্য মূল্য, নির্দিষ্ট কোনো সুবিধা পাওয়ার লক্ষ্যে ক্ষতি হয়। ঠিক আছে, এইগুলো তোমাদের কী আছে? 3টে হলো মধ্যে সবকটাই 4টেই সত্য। নিমজ্জিত ব্যয় হলো স্থির ব্যয়ের অংশ। নিমজ্জিত ব্যয় আগে করা হয়ে গেছে এমন একটা ব্যয়, মানে সাঙ্ক কস্টের কথা বলে। নিমজ্জিত ব্যয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচনা করা হয় কারখানার ভাড়া নিমজ্জিত ব্যয়। ঠিক আছে, এই ক্ষেত্রেও আমাদের দুটো সত্য, 1 আর 2 সত্য, আর বাকিগুলো আমাদের কী আছে? মিথ্যে। ঠিক আছে, তারপরে হলো আয়কর পণ্যের উৎপাদনের জন্য এই সমস্ত এই যে পার্টগুলো যেগুলো আমি এখানে দেখাচ্ছি। ঠিক আছে, বিবেচনা করা হয় না কাঁচামাল মূল্য, এগুলো তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে ভালো করে এগুলো বোঝার চেষ্টা করো, এখানে অ্যান্সারগুলো তোমরা মিলিয়ে নিতে পারো। পরিব্যয় পত্রের উদ্দেশ্য উৎপাদন ব্যয় নির্ধারণ করা, বিক্রয় মূল্য নির্ধারণ, ব্যয় নিয়ন্ত্রণ, সঠিক দাম। ঠিক আছে, এটার আমাদের অ্যান্সার হয়ে যাবে আমাদের হলো কি
ডিএডটা হবে, ঠিক আছে। এইগুলো সব কিছু ডেসক্রাইব করে বলা আছে, কিন্তু এগুলো তোমাদের একটা এমসিকিউ স্লটে চাইছিলে বলে তাই এগুলো তাড়াতাড়ি করে অ্যান্সারগুলো করা আছে। এগুলো তোমাদের কি আলটিমেটলি পরীক্ষায় এইটা করলে তো এইটাই আসবে না, তোমাদের বুঝে বুঝে করতে হবে, সেই বোঝার জন্য তোমাদের ওই পার্টগুলো করতে হবে, ঠিক আছে। এটা আমরা ফার্স্ট পার্টে এসে গেছি। আবার তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের ফ্রেন্ডের সাথে চ্যানেলটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এখানে সমস্ত ভিডিও পেয়ে যাবে ক্লাস 11-এর সেম 1-এর জন্য, ঠিক আছে। আর বাদ বাকি সেম 2-এরও ভিডিও আসছে এরপরে, ঠিক আছে। এবং যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে সেটাও তোমরা করতে পারো। তোমরা বলেছিলে যে কস্টিংয়ের তোমরা হলো যে এমসিকিউ সাজেশন টাইপের চাও, তো আমি একটা কম্পাইল করে একটা ভিডিও বানিয়ে দিলাম, ঠিক আছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। এখান থেকে তোমাদের উদ্দেশ্য হবে তোমাদের এমসিকিউগুলো তোমরা পাচ্ছ কিনা সেগুলো ঝালিয়ে নেওয়া, আর এমসিকিউগুলো তোমাদের নিয়ে নেওয়া, যেগুলো নিজেরা সলভ করতে পারছো কিনা। আলটিমেটলি তোমাদেরকে বুঝে যে আমাদের প্লে লিস্টটা করা আছে ওখানে বুঝেই তোমাদের করতে হবে, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো সাজেশনে। বাই।